লোকায়ত ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। দেশ এখন নতুন করে একটা অসন্তোষের দিকে যাচ্ছে। বিশেষ করে উত্তরায় যে ঘটনাটা ঘটেছে, বিমান দুর্ঘটনা যেটা ঘটেছে, মাইলস্টোন বিদ্যালয়ের উপরে বিমান আছড়ে পড়া, এতগুলো মৃত্যু, এত জখম, সব মিলিয়ে সেখানকার যে পরিস্থিতি, তাতে সারা দেশেই একটা অস্থিরতা দেখা দিয়েছে। ক্ষোভ তো আছেই, ছাত্রদের ক্ষোভ, কতগুলো বাচ্চা মারা গেছে, তার জন্য একটা ক্ষোভ তো আছেই। এটা খুব স্বাভাবিক। এবং দায়ী করার ব্যাপার আছে এখানে, কার দায়? এতগুলো মানুষ মারা গেল, ছাত্রছাত্রী, বাচ্চা, শিশুরা মারা গেছে, এটা কতখানি দুঃখজনক একটা পরিবারের জন্য, জাতির জন্য, সেটা তো সহজেই বোঝা যায়। যারা বাচ্চাদের দিকে তাকিয়ে চিন্তা করবেন, তারা সহজেই বুঝবেন যে এটার প্রভাব কতখানি পড়তে পারে। সেটা হয়েছে, অসন্তোষ একটা আছে, দায়ী করার ব্যাপার আছে। কারা দায়ী? এর পেছনে কোনো ষড়যন্ত্র কাজ করেছে কিনা, সে ধরনের নানান গুজবও আছে বা ব্যাখ্যাও আছে। হতে পারে, অনেক কিছুই হতে পারে, আমরা জানি না। এগুলো তদন্ত সাপেক্ষে তখন বলা যাবে, তদন্ত আগে হওয়া দরকার। এখন বলাটা উচিত হবে না। তো এখন মানে তদন্তের ফল যাই হোক, কিছু দায়িত্ব তো সরকারের উপরে গিয়ে পড়ে, বিমান বাহিনীর উপরে গিয়ে পড়ে, সেগুলো পড়ছে। তো মোট কথা, একটা অস্থিরতার সময় চলছে। ছাত্ররা এর মধ্যে বিক্ষোভ করেছে, সচিবালয়ে দখলই প্রায় করেছিল কালকে, সেসব আছে। আগামীতে আরো কি অবস্থা হবে বলা মুশকিল। এর সঙ্গে আছে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, হত্যা, ধর্ষণ, ডাকাতি, এই সমস্ত ঘটনা, সেটা তো চলছে। আসলে ইউনূস সরকার পারছে না, সামাল দিতে পারছে না পরিস্থিতিকে। বাংলাদেশে এখন এমন একটা পরিস্থিতি চলছে যে এখানে সুনিয়ন্ত্রণের জন্য, পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য খুব শক্ত হাত দরকার। কঠোর হস্তের প্রয়োজন বাংলাদেশে এখন। আইনের ব্যত্যয় হবে না, যে আইন হবে করা, সেটা দৃঢ়ভাবে প্রয়োগ করতে হবে। এবং এই আইন প্রয়োগের জন্য উপযুক্ত লোকজনও লাগবে। এই এত কাল ধরে যেসব দুর্বৃত্ত, দুর্নীতিগ্রস্ত মানুষ গড়ে উঠছে, তাদের হাতে আইন প্রয়োগের দায়িত্ব দেওয়া মানে কি? কিন্তু শিয়ালকে মুরগি পাহারা দিতে দেওয়া, শিয়াল খেয়ে ফেলবে মুরগি, যত বোঝানো যায় শিয়ালকে, মুরগি পেলে খাবে, এটি তার চরিত্র, তার বৈশিষ্ট্য। তো ওইটি কি থেকে বাঁচতে হয়? তো এইসব দুর্নীতিবাজ যারা এতদিন ক্ষমতার চর্চা করেছে আমাদের দেশে, তাদের প্রায় সব তো নষ্ট মানুষ। এদেরকে রেখে তো আসলে ভালো কোনো জিনিস দেশে গড়া সম্ভব না। এরও সেই চেষ্টা করছেন, কিন্তু কিছু হবে না, যাওয়াটাই হচ্ছে, ফেল করে যাচ্ছে। এবং সামনে আরো খারাপ সময় আসছে, আরো খারাপ সময় আসছে, বোঝা যায়। নির্বাচন হলে সেটা নবরূপে দেখা দেবে, নির্বাচন না হলেও আরেক রূপে দেখা দেবে। এটা নিয়ন্ত্রণ করতে পারে একমাত্র এটা বিপ্লবী সরকার। বিপ্লবী আকাঙ্ক্ষা, বিপ্লবী কর্মসূচি নিয়ে, বিপ্লবী চরিত্র নিয়ে যদি সেই সরকার নামে, হস্তক্ষেপ করে, তাহলে এই দেশে
ভালো কিছু হতে পারে, এছাড়া সম্ভব না। এখন সেটা আদৌ কি হবে? এটাই হলে তো একমাত্র ছাত্রদের মধ্য থেকেই হবে। ছাত্ররা এখন পর্যন্ত সে দিকটা নিয়ে চিন্তা করছে বলে মনে হয় না, অন্তত লক্ষণ থেকে এটা মনে হচ্ছে না। তাদের মধ্যে পুরাতন নেতৃত্বের প্রতি এক ধরনের আস্থা কাজ করে, নেতৃত্বের প্রতি না করলেও প্রফেসর ইউনূস সরকার অন্তর্বর্তী সরকারের প্রতি করে, অথবা তারা নিজেরা দিশাহারা, এটাও মনে হয়। আর মনে করছে যে এত বড় একটা আন্দোলনের মধ্য দিয়ে তারা মানে বিজয় অর্জন করেছে, হাসিনার পতন ঘটিয়েছে, শুধু নির্বাচন করলে তারা খুব সহজে বা আগামী নির্বাচনে তারা ক্ষমতায় আসবে, এসে পরিবর্তন ঘটাবে, সেটা মোটেই সম্ভব না। নির্বাচন কি জিনিস এটা তো দেখে নেই। নির্বাচন কি জিনিস জানি, আমরা তো জানি, কিন্তু সেখানে কি জায়গা হবে? এটা হচ্ছে বিএনপির জায়গা নয় আওয়ামী লীগের জায়গা। আওয়ামী লীগ নাই, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, জাতীয় পার্টি নাই তো জামাতে ইসলামী আছে, তারপরে যে কি আরো সব আছে, হেফাজতে ইসলাম আছে, এরাও কিছু ভোট পেতে পারে। মোট কথা বিদ্যমান পরিস্থিতির যারা সুবিধাভোগী, এই লুটপাটের যারা ভাগিদার অথবা এটার সঙ্গে সঙ্গতি রেখে চলেছে, তারাই নির্বাচনের সুফলভোগী হবে দেশে। তো সেখানে গিয়ে যেটা হবে সেটা হচ্ছে যে এই বিপর্যয়মূলক যে শাসন ব্যবস্থা যেটা এখন চলছে, এটা বিপর্যস্ত হবে, আরো এটা দাঁড়াবে না, ভয়ানক খারাপ অবস্থা হবে দেশের, এটা বলেই দেওয়া যায়। অর্থাৎ নির্বাচনের মধ্য দিয়ে যদি যায়, ক্ষমতা হস্তান্তর করে যান প্রফেসর ইউনূস, তাহলে দেশকে তিনি আর একটা বিপর্যয়ের মধ্যে ফেলে দিয়ে বা ঠেলে দিয়ে যাবেন, এটি হচ্ছে মূল বিষয়। কারণ তিনি করবেনটা কি? কিছু তো করার যোগ্যতা তার নাই, তার সেই সাহস নাই, তার সেই শক্তি নাই, ওই মেধাও তার নাই, কারণ ওটা বোঝেন না উনি। উনি তো রাজনীতির মানুষ বেসিক্যালি না, উনি এনজিওর বুদ্ধি দিয়ে রাজনীতির সমস্যা কিভাবে সমাধান করবেন, তাও একটা বিপ্লবী পরিস্থিতির পরিস্থিতিকে মোকাবেলা করার প্রশ্ন যেখানে আছে, সেটা তার পক্ষে আরো সম্ভব না। এরকম একটা অবস্থায় কি এদেশের সামনে কি আছে? এটা অনিশ্চিত ভবিষ্যৎ। আর 6 মাস বা 7 মাস যদি উনি পরে চলে যান প্রফেসর ইউনূস, তেমন 6-7 মাস পরে দেশকে একেবারে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে উনি যাবেন। তাই দায়িত্ব তার উপর থাকবে না, এটা ঠিক। উনি নির্বাচন কোন রকমে করে দায় দায়িত্ব না নিয়ে সরে পড়বেন, সেটা ঠিক আছে, কিন্তু এইটা চরম অবমাননা হবে, অবজ্ঞা হবে, উপেক্ষা হবে ছাত্র জনতার যে অভ্যুত্থান ছিল তার প্রতি। সেটা করে উনি গেলে যাবেন, ওনার যাওয়ার সময় তো হয়ে এসছে, এমনিতে উনি আর থাকতে পারবেন না, আর কিছু করতেও পারবেন না, করলে একদিন করতেন। সুতরাং এখন ইউনূসের বিকল্পই ভাবা উচিত আমাদেরকে বা সবাইকে, তবে সেটা নির্বাচনের পথে না। আর এইটার দায়িত্বটা খুব সহজ, আমি যেটা বুঝি, তরুণ প্রজন্মের নেওয়া উচিত এই দায়িত্বটা। তারা এনেছে ইউনূসকে, তারা তাকে বিদায় দিয়ে দিক, ইউনূস যাওয়ার সময় ক্ষমতা হস্তান্তর করে যাক এদের কাছে, এরা ঠিক করুক কিভাবে দেশ চালাবে, ছাত্ররা ঠিক করুক, মূলত ছাত্ররা, যাদের সাহায্যেই ছাত্ররা হাসিনাকে তাড়াক, যে জনতার যে অংশ, যত অংশ থাক, যত নেতারা বা দল থাক, মূল কাজটা ছাত্ররা করেছে, এটি বাস্তব। ছাত্ররা ঠিক করুক, যে ছাত্ররা এই ভূমিকা পালন করেছে তারা ঠিক করুক। তো তবে এখন একটা জিনিস আমি বুঝছি, যে পরিস্থিতিটা এখন যেমন ভালো না, সামনে আরো কিছু খারাপ সময়ের জন্য আমাদের প্রস্তুত হতে হবে। এখানে তো বিভিন্ন দেশের চক্রান্ত আছে, বিদেশি, ভারতে বসে আছে হাসিনা এই দেশের ভয়ঙ্কর শত্রু, বাংলাদেশের ভয়ঙ্কর শত্রু হচ্ছে হাসিনা।
দেশদ্রোহী শুধু না, এ দেশঘাতী, দেশকে সে ধ্বংস করে যেতে চেয়েছিল এবং অনেকটা ধ্বংস করেছে, তারপর সে পালিয়েছে, তারা গেলা। চক্রান্ত থাকবে, মরিয়া চক্রান্ত। এর সঙ্গে ভারত তো আছেই, ভারত তো পৃষ্ঠপোষক হাসিনার, আগেও ছিল, এখনো আছে। এই চক্রান্তগুলোকে মোকাবেলা করতে আমাদের দাঁড়াতে হবে। এখন জাতি হিসেবে বা মানে একটা রাষ্ট্র হিসেবে আমরা টিকবো কিনা সেটা হয়তো দেখার বিষয় এখন। তো আমি আশাবাদী যে দেশে এরকম একটা ছাত্র অভ্যুত্থান হয় এবং একটা দানবীয় শাসন উচ্ছেদ হয় এরকম একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে, সে দেশে আশা করার মতো জায়গাও আছে, সে আশা করি।